আসসালামু আলাইকুম। স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 29 ডিসেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ। রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার সহ বাংলা একাডেমি পরিচালিত 8টি পুরস্কার ঘোষণা, আনুষ্ঠানিকভাবে প্রদান 27 ডিসেম্বর। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর সেমিফাইনাল। দেশ জুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচ আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানিয়েছেন, তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন। এই মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড, সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন। সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ MDT মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম, সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে বিস্তারিত জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আছেন। সাদি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানান। আনিকা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, আপনি যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল আছে এবং কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। বেগম জিয়ার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল আছে এবং আসার কথা হলো দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড আছে, সেই মেডিকেল বোর্ড তাকে যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং এভাবে চলতে থাকলে খুব দ্রুতই হয়তো বেগম জিয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। এজন্য দেশবাসীর কাছে তিনি কিন্তু দোয়া প্রত্যাশা করেছেন। এবং আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ডাক্তার জাহিদ কিন্তু উল্লেখ করেছেন, যেহেতু বেগম জিয়া আর বয়স হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, যার কারণেই কিন্তু তাকে কঠিন সময় পার করতে হচ্ছে এবং এই জন্য কিন্তু বেগম জিয়া এই এভারকেয়ার হাসপাতালে আসলে চিকিৎসা নিচ্ছেন এবং এই জন্য যারা সাধারণ যারা রোগী আছেন তাদের যেন চিকিৎসায় কোনো রকম ঘাটতি না হয়, তারা যেন চিকিৎসায় কোনো রকম হয়রানির শিকার না হন, সেই জন্য কিন্তু যারা উৎসুক জনতা আছেন, যারা বিএনপির নেতাকর্মী আছেন, তারা যেন অহেতুক এই হাসপাতালের সামনে ভিড় না করেন, সেই বিষয়টি তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং আপনি জানেন যে গত 23 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়, কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 27 নভেম্বর থেকে তাকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ CCU
দায়িত্বে রেখে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকদিন আগে কিন্তু তার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে, তারা ভেতরে দায়িত্ব পালন করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি। বাইরের নিরাপত্তার জন্য কিন্তু যারা পুলিশের যারা সদস্য আছেন, যারা বিজিবির সদস্য আছেন, তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন। এবং আরও একটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, জানাতে চাই আনিকা, ডাক্তার জাহিদ যেটি বলেছেন যে তার বড় ছেলে তারেক রহমান যিনি লন্ডনে অবস্থান করছে, তিনি কিন্তু লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসার তদারকি করছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান কিন্তু দেশে থেকে তার চিকিৎসার তদারকি করছেন। তো সবশেষ যে অবস্থা। ধন্যবাদ সাদি আপনাকে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে টেলিফোনে তিনি জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আসামিদের গ্রেফতার করে হাজির করতে বলেছেন আদালত। পরোয়ানা জারি করা অন্য আসামিরা হলেন বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনান। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সহ উস্কানি প্ররোচনার মাধ্যমে আন্দোলনকারীদের নির্যাতন, হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামিরা সবাই পলাতক আছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। তারা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে হাজির হওয়ার জন্য। লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৯শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকালে ভিসা আবেদন সহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাকের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেশটির হাইকমিশন। আগাম নোটিশ না দিয়ে হঠাৎ ভিসা আবেদন কার্যক্রম বন্ধ হওয়াতে গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিসা প্রার্থীরা। পুনরায় ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও আজ থেকে ভিসা আবেদন কার্যক্রম আবারও স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতীয় ভিসা প্রত্যাশীরা। চিকিৎসা সেবা, ব্যবসা সহ দিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসে যেতে নিয়মিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় করেন ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। এবারে থাকছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ময়মনসিংহ ৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জামাত মনোনীত প্রার্থী মহানগর জামাতের আমির কামরুল আহসান এমরুল ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনে জামাত মনোনীত প্রার্থী জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে আবুল কাশেম মোহাম্মদ রাশেদুল হক সুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত জেলার ১১টি আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় স্ব দলের নেতাকর্মী ও প্রার্থীরা সমর্থকরা সাথে ছিলেন। বুধবার জেলা রিটার্নিং
দুঃখিত, প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হলো বাংলা একাডেমি পরিচালিত 8টি পুরস্কার। এবছর কথা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2015-এ ভূষিত হয়েছেন সুব্রত বড়ুয়া। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2024 সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের মূল্যায়নে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন আনিসুর রহমান। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়। এবছর সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক মনসুর মুসা। মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন খসরু চৌধুরী। মজহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান। সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন হাফিজ রশিদ খান। অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। আবু রুশদ সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন শিবব্রত বর্মন। হালিমা শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন শফিক ইসলাম। আগামী 27 ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের আসন্ন 48তম বার্ষিক সভায় পুরস্কার প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে পিওজি মিউজিক ক্লাবের আয়োজিত প্রতিযোগিতায় সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 জনের সুর তাল লয়ের মূর্ছনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণ। এমন উদ্যোগ আবহমান বাংলার হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। যে গান কিংবা সুর হৃদয়ে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ। গানের এই সঞ্জীবনী শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। কালের অভিঘাতে বিপন্ন সেই সুর আর সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তায় পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালের আয়োজন। ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, প্রতিযোগিতার লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সাথে দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে 15 জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল। যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আফরোজা হাসি, চ্যানেল আই। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগিতা নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্ব দেখবেন আজ রাত 10:15। নগরায়নের চাপে শহর যতই বাড়ছে ততই কমছে সবুজের পরিসর। কংক্রিটের দখলে হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক রূপ। তবে এই বাস্তবতায়ও কেউ কেউ নিজের উদ্যোগে ফিরিয়ে আনছেন কৃষি ও সবুজ প্রকৃতি। মাটি আর গাছের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই ছাদে গড়ে তুলছেন ছাদ কৃষি। এমনই একজন উদ্যোক্তা ঢাকা ড্যামরার শাহ আলম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ।
ঢাকা ড্যামরার বক্সনগর এলাকায় প্রায় 2200 বর্গফুট ছাদ জুড়ে পরিকল্পিত কাঠামো গড়ে তুলে শতাধিক প্রজাতির ফলজ, মৌসুমী সবজি আর নানা শৌখিন গাছের আয়োজন করেছেন শাহ আলম। একসময় অব্যবহৃত পড়ে থাকা ছাদটি এখন পরিণত হয়েছে সবুজে ভরা একটি ছোট্ট কৃষিক্ষেত্র। আমার এই ছাদ বাগানটা শুরু করছি করোনা থেকে। তো এই স্ট্রাকচারগুলো কি তখনই করেছেন? এই স্ট্রাকচারটা রিসেন্টলি 6 মান্থস মানে আগে করা। এটা আমার নিজের হাতে করা আর কি। বৃক্ষপ্রেমিক শাহ আলম একজন সঙ্গীত শিল্পীও। সুরের চর্চার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যকেই তিনি দেখছেন মানসিক প্রশান্তি আর জীবনের ভারসাম্য রক্ষার অন্যতম উপায় হিসেবে। মিউজিশিয়ান হিসেবে নিজেকে আর কি আপাতত বলি আর কি। আপনি কি গান করেন? গান টান করি আমি, গান শিখছি, হ্যাঁ, শখ থেকে। জানা গেল এই ছাদ কৃষির পরিচর্যা তিনি একা করেন না, বন্ধু এবং স্বজনদের সহযোগিতায় নিয়মিত যত্ন নেওয়া হয় এখানে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2-3টা রাউন্ড না দিলে আমার নাস্তা খাওয়ার জন্য মানে মনই টানে না, যে এটা ঘুরে আগে 3টা রাউন্ড দিতে হবে। আমার বাগানে মাঝে মাঝে বলে যে আপনার বাগানের ওই জায়গায় একটা ফল পাকছে, আপনি জানেন? আমি বলি হ্যাঁ, ওই জায়গায় ওই ফলটা পাকছে। আমার যারা ভিজিটর আছে বা আমার ফ্রেন্ডরা যারা আসে, ওরা এই জায়গায় এসে আমাকে যথেষ্ট হেল্প করে। নগরের মানুষের স্বস্তির আশ্রয় হয়ে উঠেছে এই ছাদ কৃষি। শাহ আলম তার এই ছাদ কৃষি আয়োজন থেকে ফল ফসল যতটুকু না ভোগ করেন তার চাইতে প্রশান্তি ভোগ করেন অনেক বেশি। এবং এটি শুধুই তার একার একটি মিলন ক্ষেত্র না, বন্ধু বান্ধব পরিবারের সবাইকে নিয়ে চমৎকার একটি আয়োজন করেছেন, যা সবাইকে দেয় মানসিক প্রশান্তি। ঢাকার ড্যামরার বক্সনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জানাতারা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার 7 উপজেলা ও চরাঞ্চলের পতিত জমিতে মাসকালাইয়ের চাষ হচ্ছে, তবে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। রাজশাহীর পবা উপজেলার নওহাটা কাজীপাড়া এলাকায় রাতের আঁধারে পরিকল্পিতভাবে 117টি উন্নত জাতের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে 2 বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন উদ্যোক্তা সাইদুর রহমান। ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এবারে খেলার খবর। দর্শক, সংবাদের সব শেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বললেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে দোয়া কামনা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 29 ডিসেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ। রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার সহ বাংলা একাডেমি পরিচালিত 8টি পুরস্কার ঘোষণা। আনুষ্ঠানিকভাবে প্রদান 27 ডিসেম্বর। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। দেশজুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন।
এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচ আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।